হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট 5। যারা নতুনভাবে জয়েন করেছো তারা এর আগের পার্টগুলো করে নিতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে। নিজের চেষ্টা করলে পারবে। পারবে না বলে কোনো জিনিস হয় না। যদি তোমার আশেপাশে তোমার পরিবারের বা অন্য কেউ তোমাকে যদি বলে এটা পারবি না, তাহলে জানবে সে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, ডিমোটিভেট করছে তোমাকে। আর যে তোমাকে ডিমোটিভেট করবে সে সবসময় জানবে তোমার শত্রু। তো যে তোমাকে ডিমোটিভেট করছে তার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। তোমাদের বন্ধুদের মতো থাকবে, দেখবে অনেকজন, সে তোমাকে সবসময় ডিমোটিভেট করার চেষ্টা করবে। ঠিক আছে, সেটা হয়তো হাসির ছলেও করবে, ব্যঙ্গ ছলেও করবে। তাদের কাছ থেকে দূরে থাকবে। তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যাদেরকে বারবার বলি আমি, স্টুডেন্টের মতো হবে, স্টুডেন্টের মতো। কিন্তু তোমরা হচ্ছে কি বেশি বয়স হয়ে গেছে, তোমাদের মানে মেন্টাল এজ বেশি হয়ে গেছে, বেশি পাকা হয়ে গেছো, তাই স্টুডেন্টের লিমিট ছাড়াবে না, তাতে তোমাদেরই ক্ষতি। যখন স্টুডেন্টের লিমিট ছাড়িয়ে যাবে তখন ক্ষতি হবে। তো আজকে শুরু করব হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট 5 বললাম। তা হাইড্রোলিক প্রেস যন্ত্রটা আমি আগের দিন ক্লাসে অল্প বলেছিলাম। সেটা কি ছিল, যে ঘাত বৃদ্ধি নীতি যেটা পড়েছিলাম, সেখানে দুটো পড়েছিলাম ফোর্স কি, F1 বলতে কি, যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, আর F2 হচ্ছে কি যেটা উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে কি উৎপন্ন হচ্ছে, বৃদ্ধি হয়ে উৎপন্ন হচ্ছে। উৎপন্ন ঠিক বলবো না, এটা আমি পাচ্ছি, বৃদ্ধি হচ্ছে। তাহলে F2 ইকুয়াল টু কত হলো, F2 ইকুয়াল টু পেয়েছিলাম F1 ইন্টু বিটা বাই আলফা। যেখানে কি বলেছিলাম, বিটা বাই আলফা গ্রেটার দেন 1, একের থেকে বেশি। এর অর্থ হচ্ছে কি F2 গ্রেটার দেন F1। তাহলে আমি যে পরিমাণ বল প্রযুক্ত মানে বল প্রয়োগ করছি তার থেকে বেশি পরিমাণ বল আমি পাচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল কি হাইড্রোলিক প্রেসের মেন নীতি। এটা হচ্ছে কি বড় চোঙের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা হচ্ছে ছোটো চোঙ বা সরু চোঙ, বড় চোঙ বলা ভুল, সরু চোঙ, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো হাইড্রোলিক প্রেস কি, এইটা হচ্ছে হাইড্রোলিক প্রেসের যন্ত্র। আমি এখানে ছবিটা এঁকে রেখেছি। এটা হচ্ছে সরু চোঙ, এটা হচ্ছে মোটা চোঙ। যদি এইগুলোকে বাদ দাও, ফ্রেম বাদ দাও, এই লিভারটাকে বাদ দাও, তাহলে আগের মতোই রয়ে গেল। V1 V2 হচ্ছে কি একমুখী ভাল্ব, মানে জল শুধু ওপর দিকে যাবে, জল এখানে কী হবে, ওপর দিকে যেতে পারবে কিন্তু নিচেতে নামতে পারবে না। এখানে হচ্ছে কি জলটা এদিকে ঢুকতে পারবে কিন্তু এদিকে বেরোতে পারবে না। ঠিক আছে, এবার যখন কী করা হয়, এটাকে প্রেস করা হয়, এটা ছোট্ট একটা হালকা বটম আছে, প্রেস করা হয়, তখন এই পিস্টনটা সংকুচিত হয়, নামে। তাহলে এই পিস্টনটা যদি এখানে পর্যন্ত নামে, তো জলগুলো কী হবে, এই দিকে গিয়ে এখানে ঢুকবে, আর এখানে ঢুকলে কী হবে, এই পিস্টনটা উপরে উঠবে, আর উপরে উঠলে কী হবে, এটা একটা শক্ত ক্লাম্প আছে, আর মাঝে এখানে একটা চাকতি আছে, মোটা চাকতি। তাহলে এখানে তোমাকে যদি রেখে দেওয়া হয়, মানে যে ছেলেগুলো বদমাইশ করছে তাদেরকে একদম পিসে ছোটো করে দেওয়া যাবে। ঠিক আছে, মানে এটা কী করা হয়, দেখবে বিভিন্ন কাজের ক্ষেত্রে যেটা চাপ দেওয়ার জন্যে এটাকে ব্যবহার করা হয়। যে প্লেট তৈরি করে দেখবে সেখানেও এটা ইউজ করা হয়। প্লেট বলতে কি, কাগজের পাতাগুলো, খাবার যে প্লেটগুলো হয়, ইউজ অ্যান্ড থ্রো প্লেটগুলো, এটাতে ইউজ করা হয়। তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে হবে, দেখবে যে কখনো বলকে প্রেস করে ছোটো করে দিচ্ছে, বা কোনো কিছুকে, যে কোনো প্রেস যন্ত্র মানে চাপ প্রয়োগ করে বা বল প্রয়োগ করার দরকার হলে বেশি, বা লিফটিং কাজেও ব্যবহার করা হয়। তো এখানে বস্তুটাকে রাখা হয় এই জায়গাতে, রাখা হয় এই জায়গাতে, এবং সেটা এই দুটোর মধ্যে চাপ প্রয়োগ হয়। এরপর এখানে যে জলটা ঢুকলো সে কিন্তু আর এই দিকে বেরোতে পারবে না। এখানে একটা কী লাগানো আছে, একটা সুইচ লাগানো আছে, স্টপ, এটা সে যেমন ট্যাপ কলগুলো আছে ওরকম। এটাকে বন্ধ করে রেখে দিলে জল এদিকে যেতে পারবে না। তাহলে আমি এটা কী করলো, অনেকবার করার পর এতটা সংকুচিত করলাম, এটা এতটা পরিমাণ উঠে গেল। এটা আবার তো আগের অবস্থায় নিয়ে আসতে হবে, না নেক্সট বস্তুটাকে আবার ঢোকাবো কী করে। তাহলে এটাকে আবার আগের অবস্থায় যদি নিয়ে আসা হয়, মানে কি এই পিস্টনটাকে নিচে নামাতে হবে। তাহলে এই পিস্টনটাকে নিচে নামাতে গেলে কী করবো, এখানকার জল বের করতে হবে, বা
তরল যেটা ফ্লুইড আছে সেই ফ্লুইডটা বের করতে হবে। তো এই ফ্লুইডটা কী হবে, তখন এই কলটা খুলে দিলে এই ফ্লুইডটা এখানে এসে এখানে পড়ে যাবে পাত্র। একে আবার কী করতে হবে, তুলতে হবে। যখন একে তুলবে, মানে পিস্টনটা যখন এখান থেকে এখানে চলে এসেছিলো, একে আবার এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। তখন কি করবে, এখান থেকে জল গ্রহণ করে নেবে, কারণ এইদিকে জল সহজে যেতে পারবে। জল গ্রহণ করে নিয়ে আবার আগের অবস্থায় চলে যাবে। এইভাবে প্রত্যেকটা ধাপে কাজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে কি একমুখী ভাল্ব, যেগুলো হচ্ছে একদিকে শুধুমাত্র জলের ফ্লোটাকে বজায় রাখবে, মানে জলটাকে যেতে দেবে, জল বা তরল। আর এটা হচ্ছে কি, এটা প্রথম শ্রেণীর লিভার। OL হচ্ছে কি একটা প্রথম শ্রেণীর লিভার। OL এটা হচ্ছে কি প্রথম শ্রেণীর লিভার। তাহলে কার্যনীতি কী বলবো, ওয়ার্কিং প্রিন্সিপাল, এর কার্যনীতি কী? তাহলে হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতিকে মানে কার্যক্ষমতাকে দুইভাবে বৃদ্ধি করা হয়। লিখব কি, হাইড্রোলিক প্রেসের প্রেস যন্ত্রের কার্যক্ষমতাকে ক্ষমতা বা কার্যনীতি ক্ষমতাকে দুইভাবে বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করা হয় প্রথমত প্রথম শ্রেণীর লিভারের সাহায্যে, লিভারের সাহায্যে। দ্বিতীয়ত কার সাহায্যে, পাস্কালের ঘাত বৃদ্ধি নীতির সাহায্যে। পাস্কালের ঘাত বৃদ্ধির নীতির সাহায্যে। ঠিক আছে, তাহলে প্রথমত কি লিখব, প্রথমত কার সাহায্যে, একটা লিভারের সাহায্যে। সরি, এটা প্রথম শ্রেণীর নয়, এটা দ্বিতীয় শ্রেণীর। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর, এখানেও ঠিক করে নাও, দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর। তাহলে প্রথমত হচ্ছে কি, OL হচ্ছে কি এটা একটি দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপর লিভারের যখনই কার্যনীতি মানে নীতি প্রয়োগ করব, তখন আমার দরকার কি, বল ইন্টু বলবাহু আর রোধ ইন্টু রোধবাহু। এই সূত্র অ্যাপ্লাই করলে দেখতে হবে কি কোনটা বলবাহু আর কোনটা রোধবাহু। সে বলবাহু আর রোধবাহুটা ডিপেন্ড করে কার ওপরে, আলম্ব বিন্দুর ওপর নির্ভর করে। তা আলম্ব বিন্দু কোনটা, যে বিন্দু সাপেক্ষে রোটেট করতে পারবে। ধরে নাও এটা এখানে একটা লিভার, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, ঠিক আছে তো। তাহলে এই বিন্দু সাপেক্ষে রোটেট করছে, এই বিন্দু যেটা ধরে আছি, তাহলে এই বিন্দু সাপেক্ষে রোটেট করছে, এটা হচ্ছে কি আলম্ব বিন্দু। যদি এটা এখানে ধরি, তাহলে এই বিন্দু সাপেক্ষে রোটেট করছে, তাহলে এটা হবে কি আলম্ব বিন্দু। এটা কার সাপেক্ষে রোটেট করবে, দেখো এই বিন্দু সাপেক্ষে রোটেট করতে পারবে, তাহলে এটা হচ্ছে কি আলম্ব বিন্দু। তাহলে এর ও হচ্ছে আলম্ব বিন্দু, আলম্ব বিন্দু। ঠিক আছে, আর অপর প্রান্তে এর অপর প্রান্তে ডাব্লু ভার চাপানো হলো, বা বলতে পারো একটা ছোট্ট বল প্রয়োগ করা হলো। ভার বলতে কি mg, ভর বলতে m, ভর হচ্ছে
এম, আর এর ভার হচ্ছে কত এম জি, এটা ওজন আর এটা ভর। তাহলে দেখো তো কোনটাকে আমি নেব বল বাহু। তাহলে এখান থেকে এতটা আমি এখানে বল প্রয়োগ করছি, এখানে এই গোটাটা হয়ে যাবে কি বল বাহু। ঠিক আছে, আলম্ব বিন্দু থেকে আমি যে বিন্দুতে বল প্রয়োগ করছি সেটা হচ্ছে কি বল বাহু। এই আলম্ব বিন্দু সাপেক্ষে আমি এখানে বল প্রয়োগ করলে এতটা হবে বল বাহু, আর এইটুকু হবে রোধ বাহু যদি এখানে ভার চাপানো হয়। এখানে ভার চাপানো হয়েছে কোথায়? এইখানে ভার চাপানো হয়েছে এম বিন্দুতে। তাহলে এইটুকু হবে কি, মানে ভার বলতে কি এখানে আমি বল প্রয়োগ করছি, এখানে আমি কার্যটা এখানে করছি, তাহলে এইটুকু হচ্ছে কি রোধ বাহু, মানে যেটা বাধা দেবে, যে জায়গাটা বাধা সৃষ্টি করবে সেটা হচ্ছে রোধ বাহু। এটা ধরে নাও কি এক্স আর এটা হচ্ছে ওয়াই। লিভারের কার্যনীতি অনুযায়ী লিভারের নীতি অনুযায়ী কত বল ইন্টু বল বাহু সমান রোধ ইন্টু রোধ বাহু। বল কত ডাব্লু বল প্রয়োগ করছি, বল বাহু কত ধরেছি এটা এক্স ইকুয়াল টু রোধ কত, এখানে কোন মানে বল পাচ্ছি, ধরে নাও এখানে হচ্ছে কত F1 মানের বল পাচ্ছি, এটা হচ্ছে কত রোধ, এটা কত হচ্ছে F1 ইন্টু কত আছে ওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি কত F1 ইকুয়াল টু ডাব্লু ইন্টু এক্স বাই ওয়াই। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই কে বড়, আমাকে অবশ্যই কিন্তু দূরত্ব নিতে হবে কি লম্ব দূরত্ব, মানে এর সাপেক্ষে লম্ব দূরত্ব নিলাম, এটা এক্স আর এটা ওয়াই। তাহলে এখানে কি জানি আমরা, যেহেতু এক্স গ্রেটার দেন ওয়াই, অতএব কী লিখব F1 গ্রেটার দেন ডাব্লু। এখানে হচ্ছে কি ঘাত বৃদ্ধি হচ্ছে, এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দাও। তাহলে এখানে হচ্ছে কি আমি পেলাম যে আমি F ইকুয়াল টু ডাব্লু ইন্টু এক্স বাই ওয়াই, অর্থাৎ কি F গ্রেটার দেন ডাব্লু, মানে এখানে বল ধরুন 1 কিলো চাপিয়েছিলাম, এখানে পাচ্ছি কত 10 কিলো পাচ্ছি, 20 কিলো পাচ্ছি, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো কি লিভারের নীতি অনুযায়ী। নোট করো, এরপর আমি কি করব, পাস্কালের ঘাত বৃদ্ধি নীতি অনুযায়ী কী হবে দেখবো। এরপর নোট করা হয়েছে, ভিডিওটা পজ করো, নোট করো। এরপর কি দ্বিতীয়ত কি পাস্কালের ঘাত বৃদ্ধি, পাস্কালের ঘাত বৃদ্ধি নীতি অনুযায়ী, যেটা আগে আমরা করেছি আর এটা ক্যালকুলেশন করব না। তাহলে এখানে যদি এফ বল প্রয়োগ হয়, এর ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে এখানে কী হচ্ছে P1 পিস্টনে F1 বল প্রযুক্ত হলে চাপ কত হবে, F1 বাই আলফা। এর ক্ষেত্রফল কত বলা আছে, আলফা বলা আছে, ক্ষেত্রফল হচ্ছে কত আলফা। আর এই চাপ কি হবে, এই চাপ প্রবাহীর যে তরল থাকবে মধ্যে সর্বত্র প্রবাহের মধ্যে সমমানের অপরিবর্তিত মানের মানে সঞ্চারিত হবে। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, F2 ইকুয়াল কত পাবো আমরা, F2, তাহলে F2 ইকুয়াল টু পাচ্ছি কত F1 ইন্টু চাপ ইন্টু
মোটা চোঙের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কোনটা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। চাপ কত? F1/α ইন্টু বিটা, অর্থাৎ কি F1 ইন্টু বিটা/α। এখানে আবার কি হচ্ছে, যেহেতু বিটা গ্রেটার দেন আলফা, অতএব কি পাচ্ছি? F2 গ্রেটার দেন F1। আবার 1 নম্বর সমীকরণ যদি পাই, আবার এটা 1 নম্বর, 1 নং সমীকরণ থেকে F1 এর মান বসাইয়া পাই। কি পাচ্ছি? F2 ইকুয়াল টু কত হবে? কত হবে F2 ইকুয়াল টু কত নিই আমরা? F1/A ছিল কত? F1 ইন্টু বিটা/α। F1 এর মান কত? W ইন্টু x/y সমান W ইন্টু x/y গণিত বিটা/α। তাহলে এখানে দেখো তো, যেহেতু x গ্রেটার দেন y, আবার বিটা গ্রেটার দেন আলফা, তাহলে কত আসছে? x/y গ্রেটার দেন 1 আর বিটা/α গ্রেটার দেন 1। তাহলে এই দুটো যদি গুণ হয়ে যায় তাহলে কত পাচ্ছি? F2 ভেরি ভেরি গ্রেটার দেন W। এটাই হচ্ছে কি যান্ত্রিক সুবিধা। ঠিক আছে, যে হচ্ছে 1 থেকে অনেক বেশি পরিমাণ পাওয়া যাবে, ভেরি ভেরি গ্রেটার দেন 1, বা বলতে পারো কি যান্ত্রিক সুবিধা ভেরি ভেরি গ্রেটার দেন 1, 1 থেকে অনেক বেশি। এবার এখানে কী বললাম, যদি এরকম হয় x ইকুয়াল টু 20 সেন্টিমিটার, y ইকুয়াল টু 2 সেন্টিমিটার, বাইরে ধরো 30 সেন্টিমিটার, আর হচ্ছে 3 সেন্টিমিটার, আলফা ইকুয়াল টু 2 সেমি স্কোয়ার, বিটা ইকুয়াল টু 200 সেমি স্কোয়ার। তাহলে কত আসছে দেখো তো, W যদি 1 কেজি হয়, 1 কেজি ওয়েট হয়, তাহলে F2 কত আসছে? কত আসবে F2? তাহলে F2 কিলো কত হবে? 1 ইন্টু 200 ডিভাইডেড বাই 1 ইন্টু 30 ডিভাইডেড বাই 3, মানে কত হচ্ছে? 2000 কেজি ওয়েট। তার মানে কি, এখানে 1 কিলো চাপানো হলে, মানে 1 কিলোকে চাপিয়ে দিলে এখানে 2000 কেজিকে তোলা যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস হয় কি, যে এখানে যখন হয়তো 10 সেন্টিমিটার নামবে, এখানে হয়তো 1 সেন্টিমিটার উঠবে, তোমাকে কি বারবার এরকম করে ওঠানামা করতে হবে, তবে কখনো একই পরিমাণ হবে। তাহলে এখানে হচ্ছে কি 10 সেমি নামলে এখানে 1 সেমি হয়তো উঠবে। আমি জাস্ট একটা এস্টিমেট বললাম, মানে এটা বলতে চাইছি কি, এখানে যে পরিমাণ পিস্টনটা নামবে এখানে কিন্তু সেই পরিমাণ উঠবে না। তাহলে এখানে যদি আমি 1 কিলো চাপাই, এখানে 200 কিলো বা 2000 কেজি ওয়েটকে কী করবে, বা 2000 কেজিকে কী করবে, তুলতে পারবে। সেই তুলনাটা কি 1 সেন্টিমিটারও হতে পারে, 2 সেন্টিমিটারও হতে পারে, তুলতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কি হাইড্রোলিক প্রেসের কার্যনীতি। এবার যখন পরীক্ষাতে যখন কোশ্চেন দেবে তখন ভালো করে খেয়াল রাখবে কি বলেছে, পাস্কালের ঘাত বৃদ্ধি নীতি বলেছে না হাইড্রোলিক প্রেসের কার্যনীতি বলেছে। হাইড্রোলিক প্রেস বললে কি দুটো ধাপ হবে, দুভাবে হবে, আর যদি পাস্কালের ঘাত বৃদ্ধি নীতি বলে তাহলে শুধু কী হবে, একটা হবে, মানে শুধু এইটুকু, মানে F1 এইটুকু দেখাতে হবে। বোঝা গেছে? নোট করে নেবে এটা, আর বইটা একবার রিডিং পড়বে এই যন্ত্র সম্পর্কে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে কোনটা কী। আমি সমস্ত নামগুলো ইউজ করি নাই, আমি একটা সিম্পলিফাইড ইউজ করেছি। এরপর দেখো হাইড্রোলিক প্রেস
বা হাইড্রোলিক যন্ত্রের ব্যবহারটা পড়ে রাখবে। ব্যবহার কি? ব্রেকের ক্ষেত্রে ইউজ করা হয়, কোনো জিনিস লিফটিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। এখন বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করা হচ্ছে। ইভেন আমি দেখেছিলাম যে যেটা বক্স খাট বলা হয়, সেখানকার দেখবে বেডটাকে তোলার পর যে প্লাইগুলো লাগানো থাকে সেটাকে তোলার জন্যও হাইড্রোলিক ইউজ করা হচ্ছে। আরও তো অনেক কিছু আছে, আমি জাস্ট সেটা বললাম, এখানেও পর্যন্ত ইউজ করা হচ্ছে। একটা ব্রেকের দেখবে একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে, যেখানে হচ্ছে কি যখন পা দিয়ে চাপা হয় ব্রেকটাকে, তখন সেখানে কী হয়, চাপ প্রয়োগ করা হয় এবং যে রাবারগুলো থাকে চাকার সাহায্যে, এরকম রাবার থাকে, এই রাবারগুলো কী হয়, এই চাকার সাথে অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে গেলে কি হয়, এই অ্যাটাচ হয়ে গেলে এরকম অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে গেলে কী হবে, ব্রেকটা লেগে যাবে আর চাকাটা এগিয়ে যেতে পারবে না। এবার এর সাথে কি থাকে, স্প্রিং দ্বারা যুক্ত থাকে। যখন সেই চাপটাকে মানে পায়ের চাপটাকে অপসারণ করা হয়, স্প্রিংগুলো কী করে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসে, ফলে আবার চাকাটাকে ফ্রি হয়ে যায়। এবং এটা কি হয়, চেন সিস্টেমে, যেমন রেলগাড়িতে কি হয়, প্রথম ড্রাইভার থাকে প্রথম ইঞ্জিনে, আবার প্রত্যেকটা ইঞ্জিন কি কাটা থাকে, কিন্তু একটা পাইপ দিয়ে যুক্ত থাকে। সেই পাইপটা হচ্ছে কি ওই ফ্লুইড থাকে একটা বা গ্যাস থাকে। সেক্ষেত্রে কি হয়, ড্রাইভার প্রথমে ব্রেক কষলে সব চাকাতেই ব্রেক লাগে। ওই সিস্টেমটাই করা আছে, দেখবে বইয়ে, একটু দেখবে ওটা। এরপর হচ্ছে কি, আর্কিমিডিসে চলে যাব। আর্কিমিডিস, তেনাকে বলা হয়েছিল কি যে মুকুটের, রাজা বলেছিলেন মুকুটের মধ্যে যদি খাদ আছে কি না এটা বলতে পারো, না বলতে পারো তাহলে তাকে গলা কেটে আউট করে দেওয়া হবে, তাই তো? এতটাই নিষ্ঠুর ছিলেন তখনকার রাজারা, মানে ওনাদের কাজ করতে পারলে ভালো, না হলে বাস মাথার অধিকার নেই। তো যাক, মাথার মধ্যে চাপ দিয়েছিলেন বলে আমাদেরকে এত কিছু পড়তে হচ্ছে। তা তিনি যখন স্নান করছিলেন একটা চৌবাচ্চা বলতে একটা কি জলের ট্যাঙ্কের এতে, তখন তিনি যখন পড়ে গিয়ে দেখলেন কি নিজেকে হালকা অনুভব করছেন, মানে তরল তাকে ঊর্ধ্বমুখে বল প্রয়োগ করছে। আর যেই সেটা অনুভব করলো, আমাদের ব্রেন কি হলো মজা লাগছে, ওটাকে নিয়ে ভাবার কোনো কোশ্চেন নেই। তাদের মাথায় ছিল অন্য কিছু, তার ছিল কি লাস্ট দিন, সেটা সেই দিনটা পেরিয়ে গেলেই তার গলা কাটা যাবে। তিনি রাজার কাছে ছুটেছিলেন ইউরেকা ইউরেকা বলে, ইউরেকা ইউরেকা, পেয়েছি। তারপরে পেয়েছিলেন বলে তার গলাটা কাটা যায়নি বলে আমাদেরকে এত কিছু পড়তে হচ্ছে। অনেক স্টুডেন্ট মজা করে বলে কি যে আপেল যদি নিউটনের মাথাতে না পড়তো তাহলে হয়তো আমাদেরকে এত কিছু পড়তে হতো না, বা আপেলের পরিবর্তে অন্য কিছু পড়লে তার মাথার উপর পড়লে ভালো হতো, তাই তো? কিন্তু তেনারা আবিষ্কার না করলে হয়তো আমাদের সমাজ এত এগিয়ে যেত না। কারণ আমরা যা কিছু পড়ি তাদের থিওরিগুলোকে পড়ে একটুকু ডেভেলপ করার চেষ্টা করি, নতুন করে কিছু করি না। ইভেন তেনারাও নতুন কিছু সৃষ্টি করেননি, জাস্ট আবিষ্কার করেছেন, মানে যা কিছু ক্রিয়েট করেছেন ক্রিয়েটার, এটাকে আমরা গড বলি বা আল্লাহ বলি, যাই বলি, ক্রিয়েটার, সৃষ্টিকর্তা। সেগুলোকে আমরা কি ডিসকভার করছি এক এক করে, নতুন কিছু আমরা সৃষ্টি করতে পারি না, আমাদের ক্ষমতা নেই। ঠিক আছে, আমরা কিনবো মাটি থেকে, মাটির পুতুল তৈরি করব, মাটির বাড়ি তৈরি করব, ইট তৈরি করব, এটাই রূপান্তর করতে পারছি। তো কি বললাম যে তরল বা গ্যাসে কঠিন নয়, কিন্তু তরল বা গ্যাসে কোনো বস্তুকে নিমজ্জিত করলে, যদি কোনো বস্তুকে নিমজ্জিত করি তাহলে তরলের কি হয়, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তা এই বল প্রয়োগ করার সামর্থ্যকে, বল প্রয়োগ করতে পারছে সেই সামর্থ্যকে বলবো কি আমরা, প্লবতা। আর যে বল প্রয়োগ করায় সেই বলটাকে বলবো কি, প্লাবক বল আর প্লবতা, বিয়ন্সি আর বাউন্ড ফোর্স। ঠিক আছে, এই দুটো পড়বো। তাহলে তরল বা গ্যাসে কোনো বস্তুকে নিমজ্জিত করলে তরল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার সামর্থ্য দেখায় তাকে বলবো কি, প্লবতা, এবং যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলবো কি, প্লাবক বল। আমি সংজ্ঞা দুটো ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি, ঠিক আছে? এরপর দেখো, এক বোর্ড লিখে নিলাম, আমার এই অন্ততপক্ষে টাইমটা 10-5 মিনিট সেভ হলো, যেটা তোমরা বইয়েও পেয়ে যাবে। তাই এটা লেখার জন্য টাইমটা বরবাদ করাটা ভুল, মানে ভালো লাগে না আমাকে। তাহলে কী হলো, যে সামর্থ্য, মানে বল প্রয়োগ করার সামর্থ্যকে বলবো কি, প্লবতা, আর যে বল প্রয়োগ করছে, যে বল প্রয়োগ করে তাকে বলবো কি, প্লাবক বল। তাই তরলে কোনো বস্তু নিমজ্জিত করলে, কোনো বস্তু, যে কোনো একটা বস্তু, এই একটা বস্তু, এর ওজন কাজ করে কোন দিকে, তরলে নিমজ্জিত করো বা নাই করো, ওজন কাজ করবে কোন দিকে, এদিকে, mg। এমটা হচ্ছে কি বস্তুর ভর, আর জিটা হচ্ছে কি অভিকর্ষীয় ত্বরণ। জি কোন দিয়ে কাজ করে, সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড,
আমার মাথার উপরে কাজ করছে জি, মাথা তুলে ওপর দিয়ে উঠতে যাবে, তখন জি তোমাকে দাবানোর চেষ্টা করবে। তাহলে সেটা জি হচ্ছে কি, অভিকর্ষীয় ত্বরণ। এর মান বলেছিলাম কত, 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 10ও ধরা হয়। তরলে যখন নিমজ্জিত করব, এখানে কি লেখা আছে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তার মানে কি, এই বস্তুটাকে যখন তরলে নিমজ্জিত করছি তখন এর ওপর দিকে আর একটা বল ক্রিয়া করছে, সেটা কি বল হচ্ছে প্লবতা বল, এফ বি লিখছি, বিয়ন্ড ফোর্স। তাহলে এটা যদি ওপর দিকে একটা বল ক্রিয়া করে আর নিচের দিকে হচ্ছে এমজি, তাহলে আলটিমেট লব্ধিটা কত হবে, বিয়োগফল হবে। কারণ দেখো, ধরো না কোনো একটা বস্তু এদিকে বল প্রয়োগ করছো, তুমি টানছো 50 নিউটন বল দ্বারা, আর একদিকে এখানে টানছে কত, 20 নিউটন বল দ্বারা, অন্য একজন টানছে, তোমার ছোটো ভাই টানছে। তাহলে কি হবে, বস্তুটা যাবে কোন দিকে, যাবে এই দিকেই যাবে। কত বল নিয়ে যাবে সে, লব্ধি বল কত, এদিকে 50 এদিকে 20, তা তোমার 50টা সম্পূর্ণ কাজে লাগছে না, লাগছে কত, 50 মাইনাস 20 সমান 30 নিউটন। তাহলে এখানে 30 নিউটন বল, লব্ধি বলটা কাজ লাগছে। এখানে লব্ধি কত হবে, এখানে লব্ধি ওজন মানে ডাব্লিউ ড্যাশ থেকে করবো কই, এম জি মাইনাস এফ বি, এটা হচ্ছে কি লব্ধি বল। তাহলে এখানে কী হচ্ছে, তোমার প্রকৃত ওজন ছিল কত এমজি, সেখান থেকে একটা টার্ম বিয়োগ হয়ে আছে, তার মানে কি মানটা কমে গেল। এখানে যেমন কি 20 বিয়োগ হওয়ার জন্য মান কমে যাচ্ছে। যাক, কোথায় ছিলাম ভুলে গেলাম, আবার এখান থেকে শুরু করি। ডাব্লু ড্যাশ থেকে কত এলো, মানে আপাত ওজন যেটা প্রকৃত নয়, সেখানে কী হয়েছে এমজি মাইনাস এফ বি, মানে একটা টার্ম বিয়োগ হয়ে গেছে। এখানে যেমন বিয়োগ হয়ে কী হয়, আলটিমেট কমে গেছে, তোমার এখানে ওজনটা কমে যাবে। তরল বা গ্যাসে কোনো বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর ওজনটা কী হবে, হ্রাস হবে। কেন হ্রাস হবে, তরল একটা বল প্রয়োগ করে, ঊর্ধ্বমুখী বল, আমরা এই বলের মানটা নির্ণয় করব। আর এই কনসেপ্টটা সব জায়গাতে লাগবে, এসএইচএমে লাগবে এই প্লবতা বলের মানটা, মানে এই বলের মানটা। যেখানে যে বস্তুর ওজন আছে, মানে আমরা ওজন নিয়ে কাজ করব, সেটাকেই জলে ডুবিয়ে দিলে বা তরলে ডুবালে তা ওজনটা কমে যাবে। আর সেই সব ক্ষেত্রেই এই কনসেপ্টটা লাগবে, মানে অনেক জায়গাতেই লাগবে এটা। চলো দেখা যাক কত হবে সেই প্লবতা বলের মান। ধরে নাও এই হাতটা আছে, ঠিক আছে, এটা তরলে নিমজ্জিত আছে। তরলে যদি নিমজ্জিত থাকে, তাহলে এই তলটার উপরে তরল কেমনভাবে বল প্রয়োগ করবে, নিচের দিকে বল প্রয়োগ করবে, ওপর দিকে বল প্রয়োগ করতে পারবে কি? তোমাকে যদি দেওয়া হয়, তুমি ওপর দিকে বল প্রয়োগ করতে পারবে কি, হাতে করে আঙুলে করে? একটা আঙুল দিলাম তোমাকে, বল প্রয়োগ করতে পারবে কি ওপর দিকে? পারবে না। তোমার বল প্রয়োগ করতে ধরতে হবে, ধরে টানতে হবে, এরকম কেস হয় না। তাহলে তরল কী করবে, এটা এই তলের উপরে নিচের দিকে ক্রিয়া করবে, আর নিচের তল এখানে নিশ্চয়ই নিচের দিকে বল প্রয়োগ ক্রিয়া করতে পারবে না, কারণ এখানে নিচের দিকে বল প্রয়োগ করতে হলে ধরতে হবে, ধরে টানতে হবে, কিন্তু তরল তো এরকম ধরে টানবে না। তাহলে এই তলের ওপর কাজ করবে ওপর দিকে, আর ওপর তলের ওপর কাজ করবে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে নিচের দিকে কাজ করছে, আর এটা হচ্ছে ওপর দিকে বল কাজ করছে। এটা দুটো তলের ওপর দুদিকে বল প্রয়োগ করবে। তাহলে এখানে একটা তল আছে আর এই একটা তল আছে, তাহলে এই তলের ওপর কাজ করবে নিচের দিকে, আর এই তলের ওপর কাজ করবে কি ওপর দিকে। দেখো তো, এইটা একটা গভীরতায় আছে, আর এটা একটা অন্য গভীরতা আছে। তাহলে এখানকার চাপ এক, আর এখানকার চাপ আলাদা। তাহলে দু জায়গায় চাপ যদি আলাদা হয়, তাহলে প্রযুক্ত বলের মানটাও আলাদা হবে, তাই নয় কি? কারণ কি, চাপের মান কত, এইচ রো জি, শুধু গভীরতার উপরে নির্ভরশীল। তাহলে এখানে কি, তাহলে এখানে লিখবো কি, মনে করি একটি ঘনককে রো ঘনত্বের তরলে নিমজ্জিত করা হলো, যার বাহু সমান এ, ঠিক আছে। তো আয়তন কত হবে, আয়তন সমান হচ্ছে ভি ইকুয়াল টু এ কিউ। তাহলে এর তল কোনটা, একটা হচ্ছে এ বি সি ডি, ঘনকের এ বি সি ডি তলটি তরলে
এইচ গভীরতায় তাই আছে। অতএব এইচ গভীরতায় অতএব ওই তলে তরল দ্বারা প্রযুক্ত নিম্নমুখী, একবারে লিখে দিচ্ছি, মুখী ঘাত F1 ঘাত F1 ইকুয়াল টু কত হবে? ঘাতটা নিম্নমুখী কেন বললাম? কারণ এখান থেকে বল প্রয়োগ করছে কোন দিকে? নিচের দিকে F1। এর মানটা কত হবে? ওই তলে চাপ সমান কত হবে? এইচ গভীরতার কি বানান লিখছি গো? গভীরতার চাপ ইন্টু ABCD তলের ক্ষেত্রফল। ABCD তলের ক্ষেত্রফল কত হবে? এইচ ইন্টু রো জি ইন্টু ক্ষেত্রফল কত হবে? বাহু কত বলা আছে? এ, ক্ষেত্রফল কত হবে? A স্কোয়ার। ঠিক আছে, আবার কি EFGH তলটি H প্লাস A। দেখো ঘনকের বাহু কত? ঘনকের বাহু বলা আছে A, তাহলে ঘনকের বাহু যদি A হয় তাহলে এটা যদি H1 গভীরতা থাকে, মানে এখান থেকে এর গভীরতা যদি হয় কত? H, তাহলে এর গভীরতা কত হবে? H প্লাস A হবে তো কিনা? আমি H1 H2 ধরছি না, H প্লাস A ধরে নিলাম ডাইরেক্ট। তাহলে তলটি H প্লাস A গভীরতায় অবস্থিত। অতএব এই তলে তরল দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী ঘাত কত হবে? F2। ঊর্ধ্বমুখী ঘাত বলতে কোনটা? এটা উপর দিকে কাজ করছে কোন দিকে? F2। ঠিক আছে, তাহলে এই ওপর তলে কাজ করছে কোন দিকে? নিচের দিকে কোনটা? F1। আর নিচের তলে কাজ করছে কোন দিকে? ওপর দিকে F2। সমান কত হবে? H প্লাস A গভীরতার চাপ ইন্টু EFGH তলের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে এখানে? কত হবে? H প্লাস A, এখানে রো এর জায়গায় কত আসবে? H এর জায়গায় H প্লাস A করলাম, রো জি। এটাকে H2 ধরতে পারো, এটাকে H1 ধরতে পারো, এটাকে H1 আর এটাকে H2। তাহলে H2 রো জি ইন্টু A স্কোয়ার। তাহলে কোন বলের মানটা বেশি হবে? কোন চাপটা বেশি? দেখো এটা বেশি না এটা বেশি? এটা বেশি, কারণ এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, এখানে রো, এখানেও রো, এখানে জি, এখানেও জি, এখানে H আছে, এখানে H প্লাস A আছে, তাহলে এর মানটা বেশি। তাহলে লব্ধি বলটা কোন দিক হবে? লব্ধি ঘাত কোন দিক হবে? ঊর্ধ্বমুখী। যেহেতু F2 গ্রেটার দেন F1, কারণ কি এই মানটা বেশি, তাই তরল ঘনকের উপর ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করবে। অতএব ঊর্ধ্বমুখী ঘাত সমান কত হবে? F2 মাইনাস F1। ঠিক আছে, এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড,
আর এটা হচ্ছে কি আপওয়ার্ড। নোট করা হয়েছে, নোট করো এটা। মুছে দিচ্ছি। তাহলে কত হবে মানটা? অতএব ঊর্ধ্বমুখী ঘাত F2 মান কত? এটা H প্লাস A রো জি স্কোয়ার মাইনাস H রো জি স্কোয়ার। এখানে কমন নিয়ে নাও, কি রো জি স্কোয়ার কমন নিলাম, তা থাকলো পরে কত H প্লাস A মাইনাস H রো জি স্কোয়ার কমন নিলাম, থাকলো কি পরে এখানে রো জি ইন্টু কত আসছে এ কিউ। তাহলে এখানে আমরা লেখো এ কিউ রো জি সমান কত? এ কিউ মানে কত? ভি রো জি। এখানে ভি বলতে কি? ঘনকের আয়তন। ইনিশিয়ালি এটাই ভাবো। এরপর দেখো তো, যদি ঘনকটাকে জলে নিমজ্জিত করা হয় তাহলে ঘনক কত পরিমাণ জল অপসারিত করবে? একদম কানায় কানায় জল নেওয়া আছে, একটা পাত্রে কানায় কানায় জল, মানে একদম লেভেলটা একদম টপে আছে একদম, মানে আর 1 ফোঁটা জল দিলে সেটা পড়ে যাবে। এরপরে একটা বলকে, গোল বলকে ডুবিয়ে দাও, তাহলে সে গোল বলটা কতটা জল অপসারিত করবে? যতটা বলের আয়তন অতটাই। ঠিক আছে, তাহলে এটা কি ঘনকের আয়তন, এবং ঘনকটি সম আয়তন তরলকে অপসারিত করবে। তাহলে আমি এখানে লিখতে পারি কি? ঊর্ধ্বমুখী ঘাত ইকুয়াল টু ঘনকের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। এটাকে মুছছি, এটাকে লিখতে পারি কি? বা অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। লেখা যাবে কি না? আর এটাই হচ্ছে কি প্লবতা বল বা ঊর্ধ্বমুখী ঘাতের মান। অতএব কি লিখব? প্লাবক বল সমান হচ্ছে কি অপসারিত তরলের ওজন। এটাকে কি নির্দেশ করে? তরলের অপসারিত তরলের ওজন বলতে কোনটা? ওজন কত হয় দেখো, আয়তন ইন্টু তরলের ঘনত্ব, তাহলে ভি ইন্টু রো এই জিনিসটা কি নির্দেশ করছে? এমকে নির্দেশ করে, আর এম জিটা হচ্ছে কি ওজন। ঠিক আছে, এটা নোট করো, সম্পূর্ণটা নোট করে নাও। আমি এখানটা মুছবো আবার, সম্পূর্ণ নোট করে নাও। নোট করা হয়েছে? যদি ধরে নাও কোনো ক্ষেত্রে বলে দিল কি বস্তুর ঘনত্ব বলে দিল, কিন্তু এই ঘনকের আয়তন বলে নেই। ঘনকের বাহু বলে দিলাম মানে আয়তন পেয়ে গেলাম। এখানে মার্কিং করে রেখে দাও। যদি কোনো বস্তুর ভর এম এবং ঘনত্ব ডি হলে তাকে রো ঘনত্বের তরলে নিমজ্জিত করলে প্লবতা বা প্লাবক বল সমান কত হবে?
অপসারিত তরলের আয়তন কি বলেছি, কত পরিমাণ তরল অপসারিত করবে, ঘনকের আয়তন যা সেই পরিমাণ। তাহলে এখানে বস্তুর আয়তন কত হবে, m/d হচ্ছে কি বস্তুর আয়তন। তাহলে কথা হবে বস্তুর আয়তন, লিখি বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে বস্তু আয়তন কত, m/d, কত জানি আমরা, ভি ডি ইকুয়াল টু ঘনত্ব ইকুয়াল টু m/v জানি। তাহলে ভি কত হবে, ভি হচ্ছে কত m/d, হচ্ছে কি না। তাহলে m/d ইন্টু রো ইন্টু জি সমান কত হচ্ছে mg ইন্টু রো বাই ডি। এখানে রো বাই ডি এর মানটা একের থেকে কম হয়েছে। তাহলে বস্তুর আপাত ওজন কত হবে, নিমজ্জিত অবস্থায় তরলে, নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন কত হবে, বস্তুর আপাত ওজন কত হবে, ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু প্রকৃত ওজন মাইনাস ঊর্ধ্বঘাত বা প্রকৃত ওজন মাইনাস প্লাবক বল। কত হবে, বস্তুটাকে নিমজ্জিত করেছো, নিচের দিকে কাজ করছে কি প্রকৃত ওজন mg, অপর দিকে প্লবতা বল fb। তাহলে mg মাইনাস fb, mg মাইনাস fb মান কত বেরোলো, mg ইন্টু রো বাই ডি, mg ইন্টু রো বাই ডি। তাহলে কত আসছে এখানে, mg কমন নিলাম, তাহলে 1 মাইনাস রো বাই ডি। এখানে মনে রাখবে সবসময় যে বস্তুটাকে নিমজ্জিত করা হচ্ছে তার ঘনত্ব বেশি হলে তবে সে জলে নিমজ্জিত হবে, না হয় ভাসবে। তাহলে এই মানটা কী হবে, সবসময় একের বেশি হবে, মানে ডি এর মানটা হচ্ছে কি বস্তুর ঘনত্ব আর হচ্ছে কি তরলের ঘনত্ব। এটাকে মনে রাখবে, এই টার্মটাকে মনে রাখবে, এটা অনেক জায়গাতে অ্যাপ্লাই হয়, যেখানে ডি হচ্ছে কি বস্তুর ঘনত্ব আর ও হচ্ছে তরলের ঘনত্ব। এখানে মান বসিয়ে যদি ডাব্লিউ ড্যাশ কী হয়, যদি নেগেটিভ আসে তার মানে কি বস্তুটা ভাসবে, ডুববে না। আর এটা যদি পজিটিভ আসে তাহলে কি বস্তুটা জলে নিমজ্জিত হবে। আমি একটু বাড়িয়ে দিলাম এই জিনিসটা, এটা যদিও আরও পরে করানো হবে, কিন্তু একই সাথে করলাম বলে লিখে দিলাম। তাহলে এই ঊর্ধ্বঘাতটাই কী করছে, বস্তু ওজনটাকে হ্রাস করছে, ঊর্ধ্বঘাতটাই বস্তু ওজনটা হ্রাস করছে, আর আর্কিমিডিস এখানেই বলেছিলেন। ঠিক আছে, নেক্সট দিনে আমরা আর্কিমিডিসের সূত্র পড়ব এবং তার অ্যাপ্লিকেশনগুলো পড়ব। এটা ভালোভাবে পড়ে রেখো, ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।